জন্য 15টা আসন ছেড়ে দেওয়া হবে। ওরা পাবে, ওদের হবে 30টা আসন আর বাংলায় হবে 40টা আসন। তাহলে বাংলায় কিছুতেই আর মুসলমানরা প্রধানমন্ত্রী হতে পারবে না। অর্থাৎ তাদেরকে সংখ্যালঘু করার জন্য এই চক্রান্তটার নাম হচ্ছে লখনৌ চুক্তি। এটা যেহেতু একটা অপ্রধান ধারা, লোকে খেয়াল করে না। এটা 1916 সনের লখনৌ চুক্তির সার কথা হচ্ছে বাংলাদেশের মুসলমানরা তাদের শতকরা 15টা আসন ছেড়ে দিয়ে মাইনরিটি হতে রাজি হলো। আপনারা জিজ্ঞাসা করতে পারেন 15 সংখ্যাটা কি কোনো ম্যাজিক সংখ্যা? না, ওইটা করলে আপনি মাইনরিটি হন, সেই জন্যই। আর ওখানে উত্তরপ্রদেশের জমিদাররাই সব মুসলমান, আর বাংলায় চাষিরা সবাই মুসলমান। এর মধ্যে একটা শ্রেণী সংগ্রামও হয়েছে, একটু কার্ল মার্কসের গন্ধ পাবেন। এটা শুধু সাম্প্রদায়িক সংগ্রাম নয়, এটা শ্রেণী সংগ্রামও বটে। এইভাবেই 1940 পর্যন্ত যখন আসছেন, একবার 1919 একটা নির্বাচন হয়েছিল, এটা হলো প্রথম নির্বাচন। তাতে আবার আরেকটা ইংরেজরা ব্যবধান করেছে। সেটা কি, হিন্দুরা হিন্দুদের ভোট দেবে, মুসলমানরা মুসলমানদের ভোট দেবে। এটার নাম পৃথক নির্বাচন ব্যবস্থা, সেপারেট ইলেক্টোরেট। তাতেও মুসলমানদের আসন থেকে যারা নির্বাচিত হবে তারা তো সংখ্যায় বেশি হবে, কিন্তু তাতে সংখ্যা 40 হবে। কিন্তু হিন্দুদের মধ্যেও কেউ কেউ ফজলুল হককে সমর্থন করলেন। এইভাবে ফজলুল হক 1937 সনে প্রথম বাংলার প্রধানমন্ত্রী হলেন। অর্থাৎ সেই 40 আসন করেও তার প্রধানমন্ত্রিত্ব ঠেকালো কেন না। তারপরে দেখা গেল কি, হিন্দুদের মধ্যে বড় দুইটা পার্টি, বাংলার কংগ্রেস এবং হিন্দু মহাসভা। হিন্দু মহাসভাটা গঠিত হয়েছিল মুসলিম লীগের প্রতিদ্বন্দ্বী হিসেবে। মুসলিম লীগ গঠিত হয় 1906 সনে, 1909 সনে হিন্দু মহাসভা গঠিত হয়। তার তৎকালীন শেষ দিকে 1937 সনের দিকে যিনি সভাপতি ছিলেন তিনি হলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, পুরনো ভাইস চ্যান্সেলর স্যার আশুতোষ মুখার্জির ছেলে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। তিনিও ফজলুল হকের সাথে কিছুদিন মন্ত্রিত্ব গ্রহণ করেছিলেন, এই জন্য এটাকে শ্যামা হক মন্ত্রিসভা বলা হতো। তারপরে প্রধানমন্ত্রী হলেন, আমি সংক্ষেপ করছি, নাজিমউদ্দিন খাজা, ঢাকার নবাব পরিবারের সন্তান। তারপরে হলেন হোসেন শহীদ সোহরাওয়ার্দী, যিনি মেদিনীপুরের উর্দুভাষী মুসলিম পরিবারের সন্তান। তিনিও বাঙালি নন, কিন্তু আমরা যদি ভাষা দিয়েই যদি সন্দেহ করেন। তারপরে 3 জন মুসলমান যে প্রধানমন্ত্রী হলো, তখন ভারতের দাবি হলো যে এই মুসলমানদের সাথে থাকা যাবে না। বাংলা ভাগের এটাই মূল কারণ, যে শতকরা 40টা আসন নিয়েও মুসলমানরা যেহেতু এখানে বারবার প্রধানমন্ত্রী হয়, 10 বছরের মুসলিম লীগ শাসন তারাই স্বীকার করতো, যদিও শাসনটা পুরোপুরি মুসলিম লীগ ছিল না। ফজলুল হক মুসলিম লীগের ছিলেন না, উনি ছিলেন কৃষক প্রজা পার্টির যখন প্রধানমন্ত্রী হন। কিন্তু 40 সনের পরে ফজলুল হকই মুসলিম লীগে যোগ দিতে বাধ্য হলেন। তিনি লাহোর প্রস্তাব, যাকে বলে, মুভ করলেন। জিন্নাও তাকে বহিষ্কার করার হুমকি দিতে পারত। জিন্না সাহেব যখন বললেন এখন 1946 সনে একটাই পাকিস্তান হবে, আলাদা আলাদা বাংলাদেশ একটা স্বাধীন রাষ্ট্র হবে না, এটা মেনে নিতে ফজলুল হকও বাধ্য হলেন, সবাই বাধ্য হলেন, মনের মধ্যে যতই ক্রোধ থাকুক। এইভাবে পাকিস্তান হলো। পাকিস্তান হওয়ার পরেই যে বঞ্চনা 1916 সনে হয়েছিল, সেই একই বঞ্চনার পুনরাবৃত্তি হলো। গোটা পাকিস্তান বলে আপনারা জানেন 1970 পর্যন্ত কোনো সার্বজনীন সাধারণ নির্বাচন হয়নি। 54 সনে যে নির্বাচনের কথা আপনারা জানেন, যেটা যুক্ত ফ্রন্টের নির্বাচন বলা হয়, সেটা তো প্রধান সংখ্যাগরিষ্ঠ দল ছিল আওয়ামী লীগ, নাম ছিল আওয়ামী মুসলিম লীগ। তার সভাপতি ছিলেন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। এখন সেটাও ইতিহাসে তারা বলতে চায় না। তারপরে সোহরাওয়ার্দী ছিলেন দ্বিতীয় নেতা, শেখ মুজিবুর রহমান অন্যান্যরা ছিলেন তৃতীয় শ্রেণীর নেতা। 1954 সনের নির্বাচনে তারাও জিতলেন, মন্ত্রী হলেন। সেই কাহিনীও আপনারা জানেন। পূর্ব বাংলার সংসদে মারামারি হলো, আবু হোসেন সরকার ডেপুটি স্পিকার মারা গেলেন, ইত্যাদির যুক্তির অভাব নাই। পাকিস্তানে আসলো সামরিক শাসন। তারপরে জাতীয় নির্বাচন হওয়ার কথা ছিল, 56 সনের সংবিধান গৃহীত হলো, যেখানে বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকার করা হলো। কিন্তু 2 বছরের মধ্যেই ওই সংবিধান বাতিল করে প্রথম ইস্কান্দার মির্জা, 20 দিন পরে আইয়ুব খান ক্ষমতায় এলেন। আইয়ুব খান 2 বছর ক্ষমতায় থেকে এই যে সংস্কার, আমাদের এখন সংস্কারের কথা বললে আমার আইয়ুব খানের কথা মনে পড়ে, আমি দুর্ভাগ্যবশত বলছি। তখন 2 বছর পরে উনি একটা নির্বাচন দিলেন আইয়ুব খান। তাকে নির্বাচন, তিনি তৈরি করলেন কি মৌলিক গণতন্ত্রের ব্যবস্থা করলেন। মানুষ তাকে ভোট দেবে না, তিনি গণভোট করবেন না। তিনি ইউনিয়ন পরিষদে সারা পাকিস্তানে 80,000 সদস্য নির্বাচিত করবেন, তারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত করবেন, তারা প্রাদেশিক পরিষদের সদস্যদের নির্বাচিত করবেন, এবং তারা কেন্দ্রীয় সংসদ, যেটা বলে এমএলএ, মেম্বার অফ দি ন্যাশনাল অ্যাসেম্বলি, এমএনএ, তাদের নির্বাচন করবেন, এবং প্রেসিডেন্টকেও তারা ভোট দেবেন। মানে বাংলাদেশের এবং পাকিস্তানের এদিকে 40 ওদিকে 40। এখানে আরেকটা জুয়াচুরি হলো, এটা জানেন। যখন পাকিস্তান হয় তখন সারা পাকিস্তানের জনসংখ্যার শতকরা 63 জন ছিলেন পূর্ববঙ্গে, আর 37 জন ছিলেন পশ্চিম পাকিস্তানের 4টি প্রদেশে মিলে, পাঞ্জাব, সিন্ধু, বালুচিস্তান এবং উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশে মিলেই 37।
কিন্তু জনসংখ্যার আদান প্রদানের ফলে এখানকার বহু সংখ্যক হিন্দু ভারতে চলে গেছে, একজন দুজন নয়, 1,20,00,000-এর মতো, একদিনে নয়, পর্যায়ক্রমে। এই জন্য জনসংখ্যার একটা স্থিতি দাঁড়ালো 1951 পরে, দেখা গেল এটা হলো 56 এবং 44, এইটাই স্থিতি রইল 1970 পর্যন্ত। 70 পর্যন্ত কিন্তু পৃথক নির্বাচন ব্যবস্থা তুলে দেওয়া হয় নাই। আইয়ুব খান জনগণকে যে ভোটাধিকার বঞ্চিত করেছিল, 69-এর গণ অভ্যুত্থানের মাত্রা হতো 2024-এর সমান ছিল না, কিন্তু তীব্রতা ছিল অন্তত শহরাঞ্চলে। ওই আন্দোলন শুরু হয় পশ্চিমে পাকিস্তানে, লান্ডি কোটাল থেকে। এই সাধারণ ইস্যু নিয়ে ছাত্রদের উপরে এই যে এক্সাইজ ডিউটি, ছাত্ররা যে ফ্রি মার্কেটে ওখানে কিনতে যায়, আসার সময় তাদের উপরে এক্সাইজ ডিউটি নিয়োগ করার জন্য পাকিস্তান যখন নিপীড়ন শুরু করলো, তখন পশ্চিম পাকিস্তানের আন্দোলন শুরু হয়। সেই আন্দোলনের ঢেউ পূর্ব পাকিস্তানেও ছড়িয়ে পড়ে এবং তার পরিণতিতে আইয়ুব খান পদত্যাগ করতে বাধ্য হন। আপনারা জানেন 1969 সনের মার্চ মাসের শেষ দিকে 25শে মার্চ সেখানে সামরিক শাসন জারি হয়। তখন সামরিক শাসন কি করলো? কয়েকটা সংস্কার করলো। আমি সে কথা আপনাদের মনে করিয়ে দিতে চাচ্ছি, এখনো সংস্কারের গল্প আমরা শুনছি। আইয়ুব খান সাহেবের সংস্কার কি হলো? আইয়ুব খান যে মৌলিক গণতন্ত্র করলেন সেটা বাতিল করলেন ইয়াহিয়া খান। আরেকটা কি করলেন? সেই জন্য তার কোনো পার্লামেন্টের অধিবেশন ডাকতে হয় নাই। আর কি করলেন? পশ্চিম পাকিস্তানের 4টাকে মিলে যে এক ইউনিট করেছিলেন, যাতে আওয়ামী লীগ থেকে নির্বাচিত পাকিস্তানের প্রধানমন্ত্রী হোসেন শহীদ সোহরাওয়ার্দী 1956 সনে একমত হয়েছিলেন যে পূর্ব বাংলাকে যথেষ্ট শতকরা 100% স্বায়ত্তশাসন দেওয়া হয়ে গিয়েছে, এই বলে তোমাদের মানুষ 56 হলো, তোমরা শতকরা 50টা আসন নেবা। আর পশ্চিম পাকিস্তানের 4টাকে মিলে আইয়ুব খান করেছিলেন ওদেরকে 37 থেকে 44 হয়ে 44কে 50 উন্নীত করা হলো। এটার নাম হলো প্যারিটি, সংখ্যা সাম্য। পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তান দুটা ইউনিট, দুটো সমান। পূর্ব পাকিস্তানের নামকরণ শুরু হলো 1955 সনে। এর আগে পর্যন্ত পূর্ববঙ্গ ছিল। আমি প্রায় স্মরণ করিয়ে দেই, আমরা যেটা পূর্ববঙ্গ জমিদারি উচ্ছেদ ও প্রজাসত্ব আইন, এই নামের মধ্যে পূর্ববঙ্গ কেন? ইস্ট বেঙ্গল স্টেট অ্যাকুইজিশন অ্যান্ড টেনেন্সি অ্যাক্ট, ইবিএস এটি বলে আমরা ল ডিপার্টমেন্টে পড়ি। তার মানে পূর্ববঙ্গ প্রদেশটা 1947 থেকে 55 পর্যন্ত ছিল, তারপরে পূর্ব পাকিস্তান হলো। এটার সাথে পশ্চিম পাকিস্তানের সাথে এক ইউনিট করার সম্পর্ক আছে। আইয়ুব খান এইটাকে বাস্তবায়িত করেছিলেন, ইয়াহিয়া খান সেটা বাতিল করলেন। ইয়াহিয়া খান আরেকটা জিনিস বাতিল করলেন, পৃথক নির্বাচন ব্যবস্থা বাতিল করে এককেন্দ্রিক হিন্দু মুসলমান মিলে একজনকে ভোট দেবে, এবং পূর্ব পাকিস্তানের সংখ্যা 56 করে দিলেন ভোটে, 50-এর জায়গায়। এই 3টা সংস্কার গুরুত্বপূর্ণ। তারপরে তিনি আরো কতগুলি শর্ত দিয়েছিলেন। আপনারা নির্বাচিত হওয়ার পর সংবিধান যে লিখবেন পাকিস্তানের জন্য, আইয়ুব খান একটা সংবিধান দিয়েছিলেন 62 সনে, সে মৌলিক গণতন্ত্রের সংবিধান, সেটাও বাতিল হলো। নতুন সংবিধান লেখা হবে। আমাদের এখানে তরুণ ছাত্র যারা বিদ্রোহ করে নেতৃত্ব নিয়েছেন, তারা বারবার বলছে আমাদের নতুন সংবিধান চাই। এটাতে অনেকেই এখন খুবই দুঃখিত হচ্ছেন। 72 সংবিধান রক্ষা করার জন্য অনেকে প্রাণ দেওয়ার জন্য চেষ্টা করতেছেন। বিশেষ করে অবাক লাগে, আওয়ামী লীগ তো নাই, আওয়ামী লীগের স্থলাভিষিক্ত হচ্ছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল, বাংলাদেশ জাসদ ইত্যাদি দল। মানে অত্যন্ত পরিতাপের বিষয়, তারা 72-এর সংবিধান রক্ষা করার একমাত্র এজেন্সি নিয়েছেন এখন। 72-এর সংবিধান বাতিল করে নতুন সংবিধান কি হবে সে নিয়ে কোনো কথা নাই। আইয়ুব খানের 62 সনের সংবিধান তৈরি হয়েছিল 56 সনের সংবিধান বাতিল করে। পাকিস্তানে দুটো সংবিধানই হয়েছিল। তারপরে 70-এর নির্বাচনের শর্ত দেওয়া হয়েছিল 120 দিনের মধ্যে আপনারা নতুন সংবিধান যদি লিখতে না পারেন তাহলে আপনাদের নির্বাচনই বাতিল হয়ে যাবে, প্রেসিডেন্ট সেই ক্ষমতা সংরক্ষিত রাখেন। পাকিস্তান 1956 সনেই হয়েছে ইসলামিক রিপাবলিক, এটা বজায় রাখতে হবে। কোরআন এবং সুন্নাহর বিরুদ্ধে কোনো আইন করা যাবে না, এইগুলি মেনেই কিন্তু শেখ মুজিবুর রহমান সহ সকল দল নির্বাচনে অংশ নিয়েছিলেন। এটা মজার ব্যাপার, নির্বাচনে অংশ নিতে রাজি হননি যিনি, তিনি হলেন মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী, যিনি আওয়ামী লীগ থেকে মুসলিম শব্দটা বাদ দিয়েছিলেন 55 সালে। এইটাও মৌলানা ভাসানী। এই এক আশ্চর্য মৌলানা যার নাম আপনারা নিচ্ছেন না। তাহলে 70-এর নির্বাচনে আওয়ামী লীগ যখন জিতলো, তখন পাকিস্তানের শিরে সংক্রান্তি হলো। মকর সংক্রান্তি আর কর্কট সংক্রান্তি, এটা শিরে সংক্রান্তি কি তারা কখনো বিশ্বাস করে নাই। গোয়েন্দাদের কখনোই বিশ্বাস করবেন না। এখানেও কিছু গোয়েন্দা আছেন আমি জানি, সেই জন্য তাদেরকেও বলছি গোয়েন্দাদের বিশ্বাস করতে নাই। তারা রিপোর্ট দিয়েছিল কি, এনএসআই ডিজিএফআই যারাই থাকেন তাদেরই বলছি, আপনি বুঝে শুনে রিপোর্ট দেবেন। পাকিস্তানের সর্বোচ্চ, পাকিস্তান সেনাবাহিনী ছিল পৃথিবীর শ্রেষ্ঠ সেনাবাহিনী, কারণ তারা শেষ পর্যন্ত নিজের দেশটা নিজেরা জয় করেছে, অন্য দেশ জয় করার তো দরকার নাই। কোন সেনাবাহিনী পৃথিবীর শ্রেষ্ঠ সেনাবাহিনী যে নিজের দেশ নিজে জয় করে? জাস্টিস কায়ানি পাকিস্তানি জজ বলছিলেন, কথাটা সত্য। তখন তারা বললো কি 100-র বেশি সিট আওয়ামী লীগ পাবে না। কিন্তু আওয়ামী লীগ যখন 162 সিট পেয়ে গেল, তখন 62-র মধ্যে 60 সিট পেয়ে গেল, তারপরে আরো 7টা যোগ করে 67 হয়ে গেল 69-এর মধ্যে, তখন তো নির্ঘাত
আওয়ামী লীগের নেতাই পাকিস্তানের প্রধানমন্ত্রী হবে, তখন তারা আমাদের উপর একটা গণযুদ্ধ চাপিয়ে দিলেন, তারা একটা গণহত্যাকারী যুদ্ধ চাপিয়ে দিলেন। এই পর্যন্ত গল্প আপনারা জানেন। কিন্তু আর পাকিস্তানের সেই সংবিধান রচিত হয়নি। মুক্তিযুদ্ধ যখন পাকিস্তানের আমাদের উপর আক্রমণ করলো, তখন আওয়ামী লীগ যে মুক্তিযুদ্ধের জন্য বিন্দু মাত্র প্রস্তুত ছিল না, তারা যে বাংলাদেশের স্বাধীনতা বিন্দু মাত্র চায়নি, তার প্রমাণ স্বাধীনতার ঘোষণা দিতে তাদের 15 দিন লেগে গেল। তাও কিভাবে? দিল্লি থেকে, আপনারা বলেন না ভ্যাটিং করতে হয় না, এখানে সরকারি আইন করলে একটা ভ্যাটিং এর জন্য পাঠান না, এটা দিল্লি থেকে ভ্যাটিং করে নিয়ে আসতে হলো। ভ্যাটিং করেছে কে? ইন্দিরা গান্ধী। তাজউদ্দিন সাহেব সীমান্ত পার হইলেন, তার নেতা কিন্তু স্বাধীনতার ঘোষণা দিতে রাজি হননি। মিথ্যা বলে আপনারা আমাকে ধরেন। তিনি সীমান্ত অতিক্রম করলেন এপ্রিলের 3 তারিখ, তাদের লেখা দলিলতেই বলছি। তারপরে তাকে গোলকবাবু বিমানে করে, সামরিক বিমানে, যে ধরনের বিমানে শেখ হাসিনা পালিয়েছিলেন 5 তারিখে, ঠিক সেই রকমের বিমানে করে তাজউদ্দিন সাহেবকে দিল্লি নিয়ে গেলেন। সামরিক পরিবহন বিমানে গিয়ে তিনি নেমে ইন্দিরা গান্ধীর সাথে আলাপ করে এসে স্বাধীনতার ঘোষণা দিতে বাধ্য হলেন 10ই এপ্রিল। এটা আমাদের বর্তমান সংবিধানের শেষে পরিশিষ্ট আকারে দেওয়া আছে, যেটা এখনো বর্তমান আছে। এটা প্রিয়াম্বলে আসে নাই। সেখানে তো কি ছিল? পাকিস্তান আমাদের এখানে বহুদিন নির্বাচন দেয় নাই। যখন নির্বাচন দিয়ে আমরা জিতে ক্ষমতায় যাওয়ার মতো অবস্থায় গেলাম, তখন আমরা যেন ক্ষমতা গ্রহণ করতে না পারি, সেজন্য তারা সংসদ অধিবেশন প্রথমে ডেকে বাতিল করে দিলেন এবং আমাদের উপর একটা যুদ্ধ চাপিয়ে দিলেন 25শে মার্চ রাতে। এই কারণেই আমরা একটা নতুন রাষ্ট্র গঠনের জন্য যুদ্ধ শুরু করেছি। এই হচ্ছে ঘোষণার সার কথা। তারপরে এই নতুন রাষ্ট্র কি হবে? এটিকে সিরাজউদ্দৌলার উত্তরাধিকারীকে ডেকে এনে বসিয়ে দেবো? কারণ সিরাজউদ্দৌলা রাজা ছিলেন ইংরেজ আসার আগে। তা নয়। এই যে ভদ্র মহিলা বললেন আমার বাপ দেশটাকে স্বাধীন করে দিয়ে গেছেন, তাহলে এরকম কোন রাজ পরিবারকে আমি ক্ষমতা হস্তান্তর করব না। এই দেশ হবে একটা প্রজাতন্ত্র। প্রজা মানে যারা আইনের অধীনে কনস্টিটিউটেড, আইনের অধীনে যারা রাষ্ট্রের মালিক, আইনের বলেই যারা রাষ্ট্রের মালিক, তাদেরকে প্রজা বলে। আমি কার অধীনে প্রজা? আমাদের বহু বামপন্থী বন্ধু জিজ্ঞাসা করেন, এরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা করে অবসর গ্রহণ করেছেন, তারপরে বলেন যে আমরা কার প্রজা, আমাদেরকে রাজা আছে। এই পণ্ডিতেরা জানেন না যে আইনের অধীনে আমরা প্রজা। আইন না মানলে আমাদের কোনো রাষ্ট্র নাই। রাষ্ট্র জিনিসটা কৃত্রিম, মানুষের তৈরি করা। রাষ্ট্র প্রকৃতি নয়। বাংলা হচ্ছে প্রকৃতি। হিমালয়ের অববাহিকায় পল্লী দ্বারা গঠিত ভূমিতে আমরা বাংলায় কথা বলি, এটা রাষ্ট্র নয়, এটাকে আমরা দেশ বলি। রাষ্ট্র হয় যখন আপনি আইনের দ্বারা সীমান্ত নির্ধারণ করেন। এখন যে সীমান্ত আমাদের নির্ধারিত হয়েছে, এটা কবে ঠিক হয়েছিল? 1947 সনে। সেটা না বলে আপনি এই দেশের ইতিহাস লিখবেন কিভাবে? 1905 সনে যে সীমান্ত হয়েছিল মোটামুটি সেই লাইনে, শুধু সিলেটকে বাদ দিলে আমাদের এইটাই বাংলাদেশের নতুন সীমানা হয়েছে 1946 সনে, 47 সনে। র্যাডক্লিফ কমিশন বলে, সুসিল র্যাডক্লিফ যে পণ্ডিতকে, ইংরেজ জাজকে দায়িত্ব দেওয়া হয়েছিল, ভারতীয় দুইজন জাজ দিয়ে, তারা এটা ঠিক করেছেন। কই 71 সনে তো এই সীমানা আর বদলায় নাই। তালপট্টি প্রভৃতি 2-1টা নিয়ে গন্ডগোল আছে, সেগুলির কথা বাদ দিচ্ছি। আমাদের ল্যান্ড বাউন্ডারি এগ্রিমেন্ট হয়েছে, এগুলি যদি আপনি বাদ দেন মোটামুটি 47-এর ঠিকানাতেই আমরা আছি। আমি এই জন্য বলি, শেখ সাহেব কিন্তু ইসলামিক রিপাবলিক করার জন্যই এগ্রি করে পাকিস্তানে নির্বাচনে অংশ নিয়েছিলেন। ওইটাই ছিল সংস্কারের প্রস্তাব, যে আপনি নির্বাচিত হলো এটাকে ইসলামী প্রজাতন্ত্র করতে বাধ্য হবেন। তখন ধর্মনিরপেক্ষতার কথা ছিল না, কিন্তু বাংলাদেশ স্বাধীন হওয়ার পর বললো কি এটা ধর্মনিরপেক্ষ হবে, জাতীয়তাবাদী হবে, সমাজতান্ত্রিক হবে, গণতান্ত্রিক হবে, এসব লিখলেন। কিন্তু 10 এপ্রিলের ঘোষণাপত্রে এইসব কথা কিছুই ছিল না। কি ছিল? আমরা এমন একটি রিপাবলিক করব যেটা পাকিস্তান থেকে আলাদা হবে, সেখানে ইসলামিকও নাই, গণতান্ত্রিকও নাই। বলছে আমরা এই 3টা আদর্শ হবে, মানুষের মানুষের কোনো বৈষম্য থাকবে না। এটার নাম সাম্য। ইংরেজি অনুবাদে বলেন ইকুয়ালিটি। আর কি? মানুষকে যে অপমান করা হচ্ছে, মানুষকে যদি তার ভোটাধিকারতে বঞ্চিত করা হয়, মানুষকে যদি জেলখানায় গিয়ে পেটানো হয়, তাকে যদি আয়নাঘরে নেওয়া হয়, এটা হচ্ছে তার মানবিক মর্যাদার অভাব, বঞ্চনা, অবমাননা। সেটা হবে না। এই জন্য নাম দিয়েছে মানবিক মর্যাদা, হিউম্যান ডিগনিটি। এটা তো বাংলাদেশ থেকে তৈরি হয়নি। শেষ সামাজিক ন্যায় বিচার বা সুবিচার, সোশ্যাল জাস্টিস। সামাজিক সুবিচার কথাটা অনেকে ব্যাখ্যা করেন না। ন্যায় বিচার মানে আপনি আমার বিরুদ্ধে মামলা করলেন, আমি আপনার বিরুদ্ধে মামলা করলাম, এইটা ন্যায় বিচার বলে আমরা জানি। কিন্তু সামাজিক ন্যায় বিচার সেটা নয়। সমাজে যারা অংশগ্রহণ করে প্রত্যেক শ্রেণীর মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে। শ্রেণীর সাথে শ্রেণীর, নারী পুরুষের মধ্যে, বিভিন্ন মাইনরিটির সাথে মেজরিটির যে সম্পর্ক, সব জায়গাতে প্রতিষ্ঠিত হবে একটাই প্রিন্সিপাল, এটাকে বলে ডিফারেন্স ইন ইকুয়ালিটি। আপনি সবাই আমরা এক, তোমরা সবাই বাঙালি হয়ে যাও, এই যে ঘোষণা, এটা সম্পূর্ণভাবে ফ্যাসিবাদী ঘোষণা।
আপনি বাঙালি হতে বাধ্য নন বাংলাদেশের নাগরিক হওয়ার জন্য। আপনার যে ডিফারেন্স ভাষায়, ধর্মে, একজন লোককে বলতে পারেন যে বাংলাদেশে হলে তোমাকে সবাইকে মুসলমান হয়ে যেতে পারে, এটা আপনি পারেন না। এই জিনিসগুলো যদি আপনি স্বীকার নেন, এটার নাম হচ্ছে সামাজিক সুবিচার। এর মধ্যে সবচেয়ে বড় কথা, অর্থনৈতিক ধনের বৈষম্য যদি ক্রমশ বর্ধমান হয়, আপনি কোনোভাবে রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করতে পারবেন না। এই সত্যের স্বীকৃতি হচ্ছে সামাজিক সুবিচার। এটা খুব সংক্ষেপে বলতে পারে, যার যা প্রাপ্য এটা তাকে দিতে হবে, যার যা ভূমিকা করতে হবে। আমাদের আবু মমতাজ সাদউদ্দিন আহমেদকে ধন্যবাদ এটা লাগানোর জন্য। এখানে এই যে সেন্ট অগাস্টিনের উক্তি, যা করা উচিত তাই করতে গিয়ে আমরা কোনো প্রশংসা দাবি করতে পারি না, কারণ সেটা আমাদের কর্তব্য। মানুষকে মানুষের মর্যাদা অনেক, মানুষ মারা গেলে মানুষকে দাফন করতে হয়, সৎকার করতে হয়, তার জানাজা পড়তে হয়, তার মুখে অগ্নি দিতে হয়, যার যেটা ধর্ম সেই অনুসারে। এটা না করলে আমরা সকলেই দায়ী হই। আমাদের ইসলামী পরিভাষায় আমরা বলি এটা হলো ফরজে কিফায়া। একজনে না করলে সকলেই দায়ী হব, কিন্তু একজন, দুইজন, তিনজনে করলে আমরা সকলে দায় মুক্ত হব। জুলাই অভ্যুত্থানে সবাই আমরা রক্ত দিতে যাইনি। আজকে আপনারা কেউ দেখতে পারেন, ডেইলি স্টার পত্রিকায় আমার একটা সাক্ষাৎকার ছাপা হয়েছে ইংরেজিতে। ইংরেজিতে বলা সহজ, বাংলা বলতে একটু কঠিন হয়। তো সেখানে বলে আমাকে জিজ্ঞাসা করছে, আপনি 31শে জুলাই কেন এই বক্তৃতা দিয়েছিলেন, আপনার মনে কি ভাবনা ছিল? আমি সত্য কথাই বলেছি। আমি বলছি আমার কোনো ভাবনাই ছিল না। মানুষের জীবনে এমন একটা সময় আসে যখন মনে হয় আর চুপ করে থাকা যায় না। চুপ করে থাকাটা তখন মনে হয় অসততা। যদি ধর্মীয় ভাষায় বলেন, চুপ করে থাকাটা গুনার কাজ। তখন আপনার উপরে কি বিপদ নেমে আসবে সেটা না ভেবেও আপনি অনেক সময় কাজ করতে যান। ইংরেজিতে আক্ষরিক করতে বলে, আপনার দেয়ালে পিঠ যখন ঠেকে যায় আর পিছনে যাওয়ার জায়গা নেই। আমরা শুধু আমাদের কর্তব্য পালন করেছি। এর জন্য এখন একটা জুলাই ইন্ডাস্ট্রি চালু হয়েছে। সবাই দায়িত্ব, মানে কৃতিত্ব দাবি করতে শুরু করেছে। একটা হচ্ছে বিজয়ের অনেক মা বাপ, পরাজয় অনাথ। তো যখন বিজয় অর্জিত হয়েছে, এখন সকলে তার কৃতিত্ব দাবি করছে। এই প্রতিযোগিতায় নামতে আমি রাজি নই। আমি সহজ কথা বলছি, যেটা কর্তব্য মনে করেছি সেটা আমরা বলেছি। আমার বিশ্বাস প্রত্যেকটা নাগরিকই মনে মনে এটা বলেছেন। এই কারণে আমরা একটা জগদ্দল পাথর থেকে মনে হয় মুক্ত হয়েছি। গত 1 বছরের হাওয়াটা যতই খারাপ লাগুক, একটু বেশ বুকটা খালি খালি লাগছে। কিন্তু সামনে আমরা কি করব সেটা বলার জন্য আমি পুরনো গল্পটা বললাম। এখন নতুন যে ব্যবস্থায় আমরা যাব বলে কথা হচ্ছে, গত 1 বছর ধরে শুধু কথাই হচ্ছে, কাজের কাজ অতি অল্প হয়েছে। কারণ পুরনো বন্দোবস্তের লোকজন যার যার জায়গায় বহাল রয়েছেন এবং তারা কোনো কাজ করতে দিচ্ছেন না। সবচেয়ে বড় কথা হচ্ছে পুরনো ব্যবস্থা। আমরা চারদিকে, একদিকে বঙ্গোপসাগর আর অন্যদিকে নানা দেশ দ্বারা যা বেষ্টিত আছে, সেখানে কেউই আমাদের বন্ধু নয় এই মুহূর্তে। সেই কারণে আমাদের অনেক সংস্কারের গতি শ্লথ গতি, এটা আমি মেনে নিয়েই বলছি। তারপরেও কিছু সমস্যা আছে, মানে আমাদের চিন্তার মধ্যে কিছু সমস্যা আছে। যে কোনো পরিকল্পনার মূল কথা হচ্ছে কোনটাকে আপনি অগ্রাধিকার দেবেন। আমরা যে অংশটাকে বাংলাদেশ করেছি পাকিস্তান থেকে বেরিয়ে এসে, এইটা সীমানা একই আছে। পাকিস্তান আমাদের যে বঞ্চনা করেছিল সেটা থেকে ধরেন আমরা মুক্তি লাভ করেছি। এখন আমাদের কে বঞ্চিত করছে? আমরা ব্রিটিশ আমলে ঢুকেছিলাম এমন একটি অর্থনৈতিক ব্যবস্থায় যার মানে ছিল আমরা শুধু পাট উৎপাদন করব, তুলা উৎপাদন করব, চা উৎপাদন করব এবং এগুলি রপ্তানি করব। এটা হলো আন্তর্জাতিক শ্রম বিভাগ, যেখানে আমরা কৃষি পণ্য রপ্তানি করব এবং বিদেশ থেকে আমরা বস্ত্র তৈরি করব। 18 শতাব্দীতে বাংলাদেশ পৃথিবীতে সবচেয়ে বড় বস্ত্র রপ্তানিকারক লোক ছিল। 17 শতাব্দীতে আমরা জাহাজ বানাতাম, রপ্তানি করতাম। এগুলি কোনো কল্পনার বিষয় নয়। আর 19 শতাব্দীতে দেখা গেল আমরা বিলেত থেকে তৈরি কাপড় আনছি, ম্যানুফ্যাকচার্ড ইন্ডাস্ট্রি। তাহলে শিল্প কারখানা থেকে আমরা যে সমস্ত পণ্য আগে তৈরি করতে পারতাম বা বিকশিত করতে পারতাম, সেটা আমরা বিদেশ থেকে আনছি। শেষ পর্যন্ত দেশ যখন আমাদের স্বাধীন হলো, তখন আমাদের অবস্থা ছিল এই। পূর্ব বাংলায় স্বাক্ষর লোকের সংখ্যা ছিল শতকরা 6 জন। যেই প্রদেশটা পূর্ববঙ্গ বলে গঠিত হলো, তার মানুষ যে দাম দস্তখত করতে পারে উর্দু, আরবি, বাংলা, ইংরেজি মিলে শতকরা 6 জন। আশ্চর্যজনক। অর্থাৎ ইংরেজ আমলের উন্নতি। আমাদের কৃষিতে 50 বছরই কোনো নতুন বিনিয়োগ হয়নি। আমরা যেটাকে বলি 50-এর মন্বন্তর, সেটা অকারণে ঘটেনি। সেটা শুধুমাত্র ইংরেজদের যুদ্ধ চাপিয়ে দেওয়ার কারণে ঘটেনি। 1890 থেকে 1940 পর্যন্ত আপনি তথ্য দেখেন, কৃষিতে নেট বিনিয়োগ হার 0। যেমন আছে তেমনই চলেছে। এই সময় কি অনেক জনসংখ্যা বেড়েছিল? তাও সত্য নয়। জনসংখ্যা বৃদ্ধির হার 0.5 শতকরা, যেটাকে বলা হয় আপনার বলতে গেলে সাবস্টিটিউশন রেটের মতো, রিপ্লেসমেন্ট রেটের মতো। তাহলে জনসংখ্যার বৃদ্ধি হয় নাই, খাদ্য উৎপাদনের বৃদ্ধি হয় নাই। আমাদের শুধু পাট, চা এই জাতীয় জিনিসের রপ্তানি একটু বেড়েছিল,
এইটাই হচ্ছে আমাদের ব্রিটিশ আমলের সহ্য। সমস্যা হচ্ছে পাকিস্তান আমলেও আমরা একই অবস্থায় ছিলাম। পাকিস্তান আমলে হয়েছে কি, কিছু কিছু পাট শিল্প হয়েছে, দু একটা শিল্প কারা করেছে এগুলি, ভারতীয় যে সমস্ত শিল্পপতি পাকিস্তানে অপশন দিয়ে চলে গিয়েছিলেন, আদমজি, ইস্পাহানি, দাউদ, বাওয়ানি, এই জাতীয় এরা পূর্ব বাংলাকে তাদের ব্যবসার ক্ষেত্র হিসেবে পেলেন। এমনকি আমাদের তেজগাঁও এলাকায় আপনার নাবিস্কো বিস্কুট ফ্যাক্টরি দেখতে পেলেন, ইস্পাহানি চা এখনো খাইতেছেন। ইস্পাহানিরা খুব বুদ্ধিমান, ইরানের ইস্পাহান থেকে আসা, তারা মুসলিম লীগকে টাকা দিতেন। মোহাম্মদ আলী জিন্নার প্রধান পৃষ্ঠপোষক। চাঁদারা কোত্থেকে আসে এটা দেখলে আপনি রাজনীতিটা বুঝতে পারবেন। তাহলে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর আমাদের মধ্যে গত 55 বছরে কোনো কি সমাজ কাঠামোর পরিবর্তন হয়েছে? হ্যাঁ, পরিমাণে আমরা স্ফীত হয়েছি। নতুন নতুন আবাসিক এলাকা গড়ে উঠছে। ঢাকা শহরের জনসংখ্যা 1970 সনে কত ছিল? 10 লাখ। এখন কত হয়েছে? 2 কোটি। আরো কিছু বেশি। বলা হচ্ছে দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে দ্রুত বেগে বর্ধমান শহর হচ্ছে ঢাকা। এমনকি মুম্বাই অথবা দিল্লির চেয়েও বেশি, এমনকি করাচির চেয়েও বেশি জনসংখ্যা বৃদ্ধি। গোটা দেশটাকে আইসা আমরা সমস্ত রক্তকে একটা জায়গায় কেন্দ্রীভূত করেছি। যারা সংস্কারের গল্প বলছেন, এই গল্প তাদের মধ্যে নেই। এবং তারা সবচেয়ে খারাপ যে কাজটা করছেন, আপনাদের সুযোগ নিয়ে বলছি, এটা আপনারা তো সরকারি কর্মচারী, কিন্তু আপনারা তো নাগরিকও বটে, আপনাদের মধ্যে এই দ্বৈততাটা আছে। কিন্তু সেই জন্য বলি, এই যে বলছে আমাদের বর্তমানে আসল কর্তব্য কি, শেখ হাসিনার স্বৈরাচারকে বিদায় দেওয়ার জন্য আমাদের বহু রক্ত দিতে হয়েছে। ভবিষ্যতে যেন এইরকম স্বৈরাচার আবার না আসে, সেটা শেখ হাসিনা না অন্য নাম ধরেও আসবে, সেটার জন্য আমরা কি করতে পারি, এর নামই হচ্ছে সংস্কার। আগে আমাদের দেখতে হবে নিজের দিকে আগে তাকা, নিজেকে জিজ্ঞাসা করেন, আপনি তো দেশের নাগরিক, আপনি কোন সংস্কারটা চান? আমি নাগরিক হিসেবে চাই রাস্তায় চলাচল করতে চাই। আমি তো দেশে বাস সার্ভিস চাই, যেখানে আমি এগুলো উঠতে পারি না। আজকে সাদউদ্দিন সাহেব তার যে ডেপুটি সেক্রেটারিকে পাঠালেন আমাকে নিয়ে আসার জন্য, আমি গল্প বলি, সেই গাড়ি এমন উঁচু যে আমি উঠতে পারছি না, তার একটা মই দরকার। অর্থাৎ কারণ এই গাড়ি এদেশে তৈরি নয়, এটা বিদেশ থেকে এনেছে। একটা মই ছাড়া যেমন বিমানে ওঠা যায় না, ডোনাল্ড ট্রাম্প উঠতে পারবেন না। তাদের মানে আমাদের জিপগুলো এমন উঁচু যে তার জন্য লাগে। কিন্তু বিদেশে আমরা 2-1 বছর যারা ছিলাম দেখেছি, বাস নিচে নেমে যায় যাত্রীর কাছে, অথবা যাদেরকে ঠেলে উঠতে হয় প্যারাম্বুলেটর দিয়ে তারা উঠতে পারে। এইগুলি নাগরিক সেবা। আমাদের কয়টা বাস এটা আছে? এই বাস আমরা বানাতে না পারি, আমরা তো স্পেসিফিক। এই যে আমাদের ঘড়িগুলো দেখতে পাচ্ছেন আপনি, সরকারি ক্ষেত্রে বলছি, ঘড়ির ফেসে কি বাংলা অক্ষর লেখা যায় না? একটা ঘড়িতেও কিন্তু বাংলা নাই। আমি একটা উদাহরণ দিচ্ছি। আমরা এর জন্য শেখ হাসিনার ফেসিবাদ একা দায়ী নয়, আমার ফেসিবাদও দায়ী। বাংলাদেশে যদি বাংলা ভাষা না চলে, আপনাদের বড় কাছে বিআরটিএ ভবন, এটা দেখতে খুব সুন্দর লাগে, অক্ষরগুলো কিন্তু বাংলায় লিখেছেন আপনি, বিআরটিএ। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ, এটা অনেক লম্বা, এর মধ্যে ছোট করা যাবে না। বা সহ লিখলে হাসাহাসি হবে, যেমন বানৌজা লাগে, বিএনএস লিখতে যেমন লাগে বানৌজা তো লাগে না। তাহলে আপনাকে এর জন্য একটা বুদ্ধি বের করতে হবে। সেই বুদ্ধি কি আপনার না থাকলে, বুদ্ধি তো ভাড়া করেও আনতে পারেন আপনি। শুধু বোম্বে থেকে আর মাদ্রাস থেকে ভাড়াটিয়া কনসালটেন্ট আনবেন নাকি? আমাদের দেশে লোকজন আছে, জিজ্ঞেস করলেই তো হতো। আমি তো বিনা পয়সার সার্ভিস দিতে রাজি ছিলাম, কিন্তু আমাকে কেউ জিজ্ঞাসা করে নাই। একটা প্রতিষ্ঠানের কি নাম হবে? একটা ভালো কাজ আপনারা করেছেন, বিশেষ করে ঢাকার 2 সিটি কর্পোরেশন, প্রত্যেকটা রাস্তার নাম আগে বাংলায় তারপর ইংরেজিতে, অথবা মেট্রো রেল কর্তৃপক্ষ তাই করেছে। ভালোর কথা বলতে হবে আপনাকে, শয়তানকেও তার প্রাপ্য দিতে হবে। কিন্তু বাকিটা হচ্ছে না কেন? ঢাকা শহরে 2 কোটি লোক হয়েছে, কিন্তু 2 কোটি লোকের পরিবহনের জন্য কতটা বাস দরকার সেটা দেওয়ার মতো অর্থনৈতিক সামর্থ্য আমাদের নাই। এটা আমি বিশ্বাস করি না। আপনার যেটা নাই সেটা হচ্ছে আপনার ইচ্ছা। ইচ্ছা থাকলে উপায় হয়, কেন ইচ্ছা নাই এটা আরেকটা প্রশ্ন, আছে, আলোচনা করবেন। আরেকটা কথা বলেন, এই যে দেশ স্বাধীন হয়েছে আজকে 79 বছর, আপনাদের হিসাবে হয়তো 55 বছর, কই আমাদের এখনো ওই যে শতকরা 6 জন লোক স্বাক্ষর করতে পারতো, সেরকম লোকের সংখ্যা বাড়িয়ে আমরা 74 করেছি বলি। আমি কি সবিনয় জিজ্ঞেস করতে পারি না বাকি 26 জন কি অপরাধ করেছে? কিন্তু আসলে সংখ্যাটা 74 নয়। বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্সে যান, সেখানে কি পরিমাণ ফ্যাসিবাদী জালিয়াতি হয়েছে সেটা হিসাব করলে এই সংখ্যা শতকরা 5-এ চলে আসবে। অথবা যে দারিদ্র যে বলছে আমাদের দারিদ্র কমিয়ে এনেছি আমরা, আপনি কোন মাপকাঠি ব্যবহার করেছেন? সকলে আপনার মুখস্থের মতো। আপনারা তো সবাই বিসিএস যারা পাশ করে আসছেন তারা তো বটে, যারা পাশ করেন নাই, আপনারা তো বিশ্ববিদ্যালয়ে পড়েছেন, আপনি কি করেন? দারিদ্র সীমা মাপে কিভাবে? 2200 কিলো ক্যালোরি যে খাইতে পায় দৈনিক, তাকে দরিদ্র বলা যাবে না। এই হচ্ছে সংজ্ঞাটা। এটা মানেটা কি? আপনারা যে একটা স্যান্ডউইচ খান, তাদের 3000 কিলো ক্যালোরি থাকে।
টাকায় বলি, ওইটা কিনতে বাংলাদেশের বর্তমান টাকায় লাগে 8,000 টাকার মতো, মানে মাসে। অর্থাৎ দৈনিক হিসাবটা আছে $2.15, $2.15। এই পরিমাণ খেলে আপনাকে আর দরিদ্র বলা যাবে না। এইটা কিনতে এই টাকা লাগে। সেই হিসেবে এই যে মাপটা, এটা মার্কিন দেশে প্রয়োগ করে না, ভারতেও প্রয়োগ করে না, এটা আমাদের দেশের মাপ। অর্থাৎ এইটুকু হলে আপনাকে দরিদ্র ধরা যাবে না। আমি যদি বলি মাসে যদি আপনার ইনকাম 8,000 টাকা হয়, আপনি অদরিদ্র। এই হিসেবে বলছে বাংলাদেশে এই আয় করতে পারে না এমন লোকের সংখ্যা 20 জন, হতদরিদ্রের সংখ্যা। আমি লম্বা আলোচনায় যাচ্ছি না, বলছি যে এই যে প্রত্যেকটা ক্ষেত্রেই প্রতারণা। অর্থনীতিবিদ বলে যারা এখানে কনসালটেন্সি দিয়েছেন, তারা এটাকে দারিদ্র সীমার মাপকাঠি হিসেবে মেনে নিয়েছেন। এটা তো অপমানজনক। সচ্ছল মধ্যবিত্ত কোন দেশে যেই মানে জীবন যাপন করে, সেই দেশের জন্য ঐতিহাসিক একটা মাপকাঠি থাকে, সাংস্কৃতিক এবং ঐতিহাসিক। সেটার নিচে যার আয়, তাকে বলে দরিদ্র। ওই প্রান্তটা নয়। আপনি সংখ্যা কমানোর জন্য যদি সচ্ছল মধ্যবিত্তের কত টাকা লাগে জীবনযাপন করতে, ঢাকা শহরে আপনি জানেন ধরেন মাসে 50,000 টাকা লাগে, আপনি তো মাসে 50,000 টাকাটাকেই দরিদ্র না হওয়ার মাপকাঠি হিসেবে ব্যবহার করেন, তাহলে এই দেশের আপনি শতকরা 80 জন লোককে দারিদ্র সীমার নিচে পাবেন, 85, 90 কেউ পেতে পারেন। আমার বক্তব্য হলো 79 বছরের স্বাধীনতা কার স্বাধীনতা? আমি আগেই বলেছিলাম 2024 সনের ঘটনাকে আপনি কি নাম দেবেন? আমি বলছি এটা স্বাধীনতা রক্ষার সংগ্রাম। আমাদের ছাত্ররা অতি উৎসাহী হয়ে বলেছে, বিশেষ করে যারা 1971 মুক্তিযুদ্ধকে স্বীকার করতে চায় না, যারা আল বদর, আল শামস ইত্যাদি দল করেছিলেন, রাজাকার করেছিলেন, তারা বলছে যে দ্বিতীয় স্বাধীনতা। লক্ষ্য করছে কি আপনি, ইউ ক্যানট থ্রো দ্য বেবি উইথ দ্য বাথ ওয়াটার। একটা স্বৈরাচারকে হারাচ্ছি কি জন্য? আমরা স্বাধীনতাকে রক্ষা করার জন্য। এই স্বাধীনতা আমরা 47 সনে অর্জন করেছিলাম। হাসিনা সরকার ওইটাকে বঙ্গোপসাগরে ফেলে দিয়েছিল নীরবতার মধ্যে। নাহলে ভারতে স্বাধীনতা দিবস 15ই আগস্ট, পাকিস্তানে 14ই আগস্ট, আমাদের কোনো স্বাধীনতা দিবস নাই। আমাদের দুটো স্বাধীনতা দিবস, একটা ইংরেজের কাছ থেকে স্বাধীন হওয়া, এটা 14ই আগস্ট, আর একটা পাকিস্তানের হাত থেকে স্বাধীন হওয়া, এটা 26শে মার্চ আমরা ঠিক করেছি। এখন তারপরে যদি আপনি বলেন 5ই আগস্ট স্বৈরাচার থেকে মুক্তির ঘটনা, এটা স্বাধীনতা রক্ষা দিবস, তাহলে স্বাধীনতা একবার পাকিস্তানের হাতে হারিয়েছিলাম, একবার হাসিনার কাছে হারিয়েছিলাম। আমরা স্বাধীনতাকে পুনরুদ্ধার করার জন্য যে রক্ত দিয়েছি, সেটাকে স্বাধীনতা রক্ষা দিবস বলাই ভালো। স্বাধীনতা রক্ষা মানে স্বৈরাচার বা ফ্যাসিবাদ প্রতিরোধ দিবসও বটে। আমাদের জনগণ প্রমাণ করেছে শেখ হাসিনার রাজত্ব বাংলাদেশে একটা আইয়ামে জাহিলিয়াত প্রতিষ্ঠা করেছিল। সেই আইয়ামে জাহিলিয়াত থেকে মুক্তির জন্য আমরা লড়াই করে প্রাণ দিয়ে প্রমাণ করেছি কোন আইয়ামে জাহিলিয়াতকে আমরা মেনে নেব না। রক্ত দিয়ে যখন দিয়েছি, রক্ত আরো দেব। এই দেশকে আইয়ামে জাহিলিয়াত থেকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। এটা হচ্ছে মানুষের শপথ। সেই জন্য এখন মুক্তির পথ থেকে আমি শেষ কথায় বলি, লম্বার বক্তৃতা করব না। আপনারা যদি কিছু প্রশ্ন করেন সেটা আনন্দিত হব। সেটা হচ্ছে এখন যে নতুন সরকার কবে নির্বাচন দেবে কথা হচ্ছে। আমরা সকলে নির্বাচনমুখী হয়ে আছি। নির্বাচন ছাড়া কোনো নেতৃত্ব নির্বাচন হয় না। কি জন্য? আইয়ুব খান আমাদেরকে ভোটাধিকার বঞ্চিত করেছিলেন। ব্রিটিশ আমলে আমাদের দেশের শতকরা 10 জন লোক ভোট দিতে পারতেন না, কারণ তখন ছিল প্রপার্টি কোয়ালিফিকেশন, যে নির্দিষ্ট পরিমাণ 35 টাকা চৌকিদারি ট্যাক্স যে দেয় না, তার ভোটাধিকার ছিল না। আবার ভোটাধিকারকে আবার ভাগ করা হয়েছিল, হিন্দু শুধু হিন্দুকে ভোট দেবে, মুসলমান শুধু মুসলমানকে ভোট দেবে। এগুলি সংস্কার, ব্রিটিশের সংস্কার। এইটা 1954 সনেও পাকিস্তানে পৃথকভাবে নির্বাচন হয়েছে। ভারত যদিও 1955 সনে এটা 50 সনে এটা বাদ করেছে। 1970 সনে যে সার্বজনীন নির্বাচন হলো, এটা আইয়ুব খানের নির্বাচন প্রথাকে বাতিল করে, মৌলিক গণতন্ত্রকে এবং পৃথক নির্বাচনটাকে বাতিল করে। এখন বাংলাদেশে নির্বাচন হয় নাই, কি জন্য আমরা সেটা জানি। 1972 সনে বাংলাদেশ যে পদ্ধতিতে প্রবেশ করেছিল সংবিধানে, সেটার নাম ছিল কি? সংসদীয় পদ্ধতি। আমরা ভোট দেব আমাদের এমপিদের, এমপিরা একজনকে প্রধানমন্ত্রী নির্বাচিত করবেন এবং তারা একজন প্রেসিডেন্ট নির্বাচন করবেন। এইটাও কিন্তু পরোক্ষ। কেন আমরা সরাসরি প্রেসিডেন্ট নির্বাচন করতে পারবো না? সেই প্রশ্ন কেউ তোলে নাই, কারণ সংসদীয় পদ্ধতি। এরপরে তারা 1975 সনে শেখ সাহেব এসে জরুরি অবস্থা জারি করলেন। শেখ সাহেব জনপ্রিয় নেতা থেকে জনঘৃণিত নেতায় পরিণত হলেন, যেন তিনি একদল করলেন, নাম দিলেন বাকশাল। তারপরে তার বিরুদ্ধে সামরিক অভ্যুত্থান হলো। সেই সামরিক অভ্যুত্থানের বিরুদ্ধে জনগণ কোনো বিদ্রোহ করলো না। এটা আপনাকে জানতে হবে জিনিসটা। পাকিস্তানে একবার জাস্টিস মুনিরের যে রায় ছিল যে সামরিক অভ্যুত্থান বৈধ হয় কখন, উনি বলেন সামরিক অভ্যুত্থানকে প্রত্যাখ্যান করার জন্য জনগণ যখন আন্দোলন করে না, তখন সামরিক অভ্যুত্থান বৈধ হয়ে পড়ে। এটার নাম ডক্ট্রিন অফ নেসেসিটি। তো সেই কারণে 1975-এ যারা শেখ সাহেবকে হত্যা করেছেন, তার পরিবারকে হত্যা করেছেন, ঘটনা যতই দুঃখজনক হোক, মানুষ তার বিরুদ্ধে বিদ্রোহ করেনি। তখন বিদ্রোহ করার চেষ্টা যারা করেছিলেন, তারা পরস্পরকে নিহত করে
75 সনে অনেকগুলো অভ্যুত্থান এবং পাল্টা অভ্যুত্থান হয়েছে। শেষ পর্যন্ত জেনারেল জিয়াউর রহমান যখন স্থিত হলেন, তিনি বাকশাল বাতিল করলেন, বহুদলীয় প্রুফ গণতন্ত্র ফিরিয়ে আনলেন, এরা সকলেই বলে, কিন্তু প্রেসিডেন্সিয়াল পদ্ধতি বাতিলের উদ্যোগ তিনি নিলেন না। নিয়েছেন কি? আচ্ছা, তারপরে আব্দুস সাত্তার তার মৃত্যুর পরে আসলো, জেনারেল মঞ্জুদ্দাহ, অভ্যুত্থান ব্যর্থ হলো, জেনারেল এরশাদ এলেন। এরশাদের পতনের সময় সবাই বলল কি এই প্রেসিডেন্সিয়াল পদ্ধতি হচ্ছে আমাদের সমস্ত দুর্গতির মূল, আসুন আমরা আবার সংসদীয় ব্যবস্থায় প্রত্যাবর্তন করি। 4 দলীয় জোটের একসাথে আন্দোলন হলো না? তার চরম পরিণতি আমরা দেখেছি গত বছর। তাহলে প্রেসিডেন্সিয়াল পদ্ধতি অথবা সংসদীয় পদ্ধতি কোনোটাই আমাদের গণতন্ত্রকে রক্ষা করতে পারেনি, অথবা আমাদের গণতন্ত্র হত্যার জন্য উভয়ই দায়ী। আপনি কোনটাকে, শেখ হাসিনার রাজত্বকে আপনারা যারা দেখেছেন তারা তো দেখেছেন, শেখ মুজিবের রাজত্ব আমরা দেখেছি, ভয়াবহতায় এখনকার চেয়ে তখনকার পরিস্থিতি আরো অনেক খারাপ ছিল। শেখ হাসিনা তো সবার সমর্থন ধন্য ছিলেন না, তিনি তো অনির্বাচিত অবস্থায় ছিলেন। শেখ সাহেব যেহেতু জনপ্রিয় নেতা, পাকিস্তানের জেলা থেকে ফিরেছেন, প্রথম দিকে তার বিরুদ্ধে টু শব্দ উচ্চারণ করা তো অনেক ভয়ের ব্যাপার ছিল। সেই সময় আমরা দেখেছি তিনি রক্ষী বাহিনী গঠন করেছেন, এবং এই যে আমাদের আয়নাগরের কথা বলছেন তার চেয়ে অনেক বেশি 1010 তরুণ কর্মীকে তারা চামড়ার খাল তুলে হত্যা করেছেন। এখন কেউ এটা আর স্মরণও করে না। মানুষের স্মৃতি বড়ই দুর্বল। তো বললাম এই যে অবস্থা হলো কি জন্য, তাহলে আমাদের এমন একটা পদ্ধতি বের করা দরকার, এটা আপনি কোথাও খুঁজে পাবেন না। আপনি যে সূচ হারিয়েছেন, আমি আরো একটা বক্তৃতায় এটা বলেছি সেদিন জাদুঘরে, যে সূচ হারিয়েছেন, হযরত ইব্রাহিম বিন আদমের গল্প আছে, আপনারা দেখবেন তাজকিরাতুল আউলিয়া এই সমস্ত বইতে পাবেন, যে এক লোক সূচ হারিয়েছে, সেই সূচ খোঁজার জন্য রাস্তায় গিয়েছে। তো বলে তুমি এখানে কি খুঁজতেছো? বলে সূচ। সূচ হারিয়েছো কোথায়? বাড়িতে। তো বাড়িতে না খুঁজে এখানে আসছো কেন? বলে বাড়িতে আলো নাই, এখানে রাস্তায় আলো আছে তাই খুঁজতে আসছি। আমাদের বর্তমান গণতন্ত্র খোঁজা হচ্ছে সেরকম। আমাদের সমস্যা প্রেসিডেন্সিয়াল পদ্ধতিতে নয়, আমাদের সমস্যা প্রধানমন্ত্রীর পদ্ধতিতে নয়, আমাদের সমস্যা যে জনগণকে তার ভোটাধিকার বঞ্চিত করায়। শুধু ভোটাধিকার বঞ্চিত করায়, তাকে সম্পদের অধিকার থেকে বঞ্চিত করায়, তাকে বাসে চড়ে ঢাকা শহরে যোগাযোগ করার অধিকার থেকে বঞ্চিত করায়, এবং তাকে প্রাইমারি স্কুলে যেতে না দেওয়া বঞ্চিত করে। আমাদের সবচেয়ে অবহেলিত শিক্ষা ব্যবস্থা হচ্ছে প্রাথমিক শিক্ষা এবং মাধ্যমিক শিক্ষা। 12 বছর পর্যন্ত না পড়লে যে শিক্ষা বৈধ হয় না, এখন আমরা করতেছি কি? বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করছি। আমাদের গুরু ছিলেন আহমদ ছফা, একজন বড় লেখক। তিনি 24 বছর আগে এন্তেকাল করেছেন। শেষের দিকে তাকে এক ইন্টারভিউ জিজ্ঞাসা করেছিল, তিনি তার উপর ভিত্তি করে একটা প্রবন্ধ লিখেছেন, একদিন আমি এদেশের প্রধানমন্ত্রী হব। সেই প্রবন্ধে আহমদ ছফা বলেছিলেন, আমি যদি দেশের প্রধানমন্ত্রী হই আমি কি কি করব। 1 নম্বরে বলেছেন, আমি যদি প্রধানমন্ত্রী হই এই দেশে আমি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করব না, অনেকগুলো মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করব। আপনার কাছে মনে হয়তো লোকটা বোধহয় পাগল ছিল, ঠিকই বলেছেন। উনি বলেছেন কি রাজনৈতিক দলগুলোর রাজধানীতে অফিস হতে পারবে না, তাদের প্রধান কেন্দ্র হতে হবে গ্রামাঞ্চলে। এই ধরনের কতগুলো সুন্দর সুন্দর কথা উনি বলেছেন। আপনারা দেখতে পারেন, আমি যদি একদিন দেশের প্রধানমন্ত্রী হই আমি কি কি করব। আমি শুধু একটাতে সীমিত রাখলাম। আজকে আমাদের যে সংস্কার কমিশনগুলো বসেছে তাদের রিপোর্ট পেয়েছেন। আমাদের মমতাজ সেই কমিটিগুলো একটি সদস্য ছিলেন। পুলিশকে তারা অনেক সংস্কার প্রস্তাব দিয়েছেন, আমি দোয়া করি যে সেগুলো বাস্তবায়িত হোক। আমি সেই দিকে বলছি না, আমি একটাতে সীমিত থাকি সময়ের কারণে। সেটা হলো সংস্কার, সংবিধানের সংস্কারের কথা যারা বলেছেন। এই যে সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচার, এই তিনটাই হচ্ছে আমাদের নতুন রাষ্ট্রের মূলনীতি। এগুলো আমরা নিয়েছিলাম কোথা থেকে? কিছুটা ধার করে ফরাসি বিপ্লব থেকে। ওরা বলেছিল লিবার্টি, ইকুয়ালিটি এন্ড ফ্রেটার্নিটি। লিবার্টি মানে স্বাধীনতা, সাম্য। ওদের সাম্য ছিল 2 নম্বরে, আমরা আনছি 1 নম্বরে। লক্ষ্য করার বিষয়, স্বাধীনতার জায়গায় আমরা মানবিক মর্যাদাকে দিয়েছি, এবং ওদের যে ফ্রেটার্নিটি মানে মানুষে মানুষে, ভাই ভাই, বোন বোন, এরকম ভাব, জাতীয়তা, ঐক্যবদ্ধতা, এইটার জায়গায় আমরা নিয়েছি সামাজিক সুবিচার। সমাজের শ্রেণীতে শ্রেণীতে, গোত্রে গোত্রে যেন অন্যায় না হয়, শুধু ব্যক্তিগত বিচার নয়, সামাজিক সুবিচার। এই তিনটাকে এখন বাদ দিয়ে সংবিধান হতে পারে না। 72 সনে এই সংবিধান যে হয়েছিল এই তিনটাকে বাদ দেওয়ার লক্ষ্যে ঢাকার জন্য সমাজতন্ত্র নামক একটা পোর্টমান্টু ওয়ার্ড, যার মধ্যে বাক্সের মধ্যে অনেক জিনিস থাকে না, এর মধ্যে সমাজতন্ত্র কোনো সংজ্ঞা নাই। সমাজতন্ত্র মানে কি? বাংলাদেশের 3 ধরনের সম্পত্তি থাকবে লিখছে ভিতরে, কি? ব্যক্তিগত সম্পত্তি থাকবে, সমবায় সম্পত্তি থাকবে, এবং রাষ্ট্রীয় সম্পত্তি থাকবে। সেটা তো এমনি আছে, এটা ব্রিটিশ আমলেও ছিল। ওইটাকে সমাজতন্ত্র বলার কোনো অর্থ হয় না। এই যে জনগণকে মোয়া দিয়ে প্রতারিত করা, সেটা থেকে আমাদের মুক্ত হতে হবে। সেই জন্য সাম্যের অর্থ কি? ছাত্ররা যে আন্দোলন করেছে তাতে তারা বলছে বৈষম্য বিরোধী আন্দোলন। আমরা বলি যে এটা বোধহয় কোটার জন্য আন্দোলন। কোন মূর্খও বিশ্বাস করবে না এটা আন্দোলন শুধু কোটার জন্য ছিল।
এটা তো কোটা তো সূত্রপাত, এটা হচ্ছে আলামত। কারণ তার পেছনে যে বঞ্চনা, তিনবার নির্বাচিত না হয়ে যিনি অবৈধভাবে ক্ষমতা দখল করে আছেন, তিনি 700 লোককে গুম করেছেন, তার বিরুদ্ধে তো শুধুমাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটাই দাবি হতে পারে না, কিন্তু তারা অনেক সুকৌশলে আন্দোলন করার জন্য হয়তো ওইটাই বলেছেন। এইটাকে পরবর্তীকালে ভুল বুঝাবুঝি হয়েছে, মেটিকুলাসলি ডিজাইনড। ইউনূস সাহেব জাতিসংঘে গিয়ে যে বললেন ইট ওয়াজ মেটিকুলাসলি ডিজাইন, অফকোর্স এটা তো মেটিকুলাসলি ডিজাইন ফ্রম 1972। মানুষ স্বৈর শাসন চায় না, কিন্তু স্বৈর শাসনের বিরুদ্ধে জয়লাভ করতে হলে জনগণের ঐক্য প্রতিষ্ঠা করা দরকার। এল পুয়েবলো ইউনিদো হামাস সেরা ভেনসিদো, স্প্যানিশ ভাষার বিখ্যাত স্লোগান। মানুষ যদি ঐক্যবদ্ধ হয় তখনই সে কখনো পরাজিত হয় না। আমরা এখনই দেখছি জনগণের মধ্যে ঐক্যের অভাব যখন দেখা দিয়েছে, নানা স্বার্থের দিকে আমরা এখন ধাবিত হচ্ছি। নানা স্বার্থকে ইংরেজিতে বলে ইন্টারেস্ট। আপনারা সবাই উচ্চশিক্ষিত লোক, সেই জন্য আপনাদের জন্য বলছে ইন্টারের পরে একটা হাইফেন দেন, তারপরে ইএসটি আলাদা করেন। এর মানেটা কি? আমি আসার সময় মাসুম মিল্লার সাহেবকে বলছিলাম, এটা ল্যাটিন কথা। ইন্টারেস্ট মানে তো বোঝেন, ইন্টার মানে বিটুইন ইউ এন্ড মি। এস্ট হচ্ছে ফার্সিতে আস দিয়ে বলে, ও হামিন গিয়া বাস আস বলে, এসেই আস। বাংলায় বলে অস্তিত্ব, ইংরেজিতে বলে ইজ, এম আর। এইটাকে ল্যাটিন ভাষায় এস্ট বলে। ইট ইজ, ইড এস্ট। আপনারা আই লেখেন না ইংরেজি টেক্সট লেখার সময়, দ্যাট ইজ ওই এস্ট। ইন্টারেস্ট মানে কি? লাইজ বিটুইন। আপনার আর আমার মধ্যে কোন বন্ধনটা আছে, এটা হচ্ছে ইন্টারেস্ট। টাকা পয়সা থেকে যে রিবা, যে সুদ বের করেন, ওইটা হচ্ছে ইন্টারেস্ট। আমি আপনাকে টাকা ধার দিই কি জন্য? আপনি বলেন না না, এখন আমাদের দেশে প্রতারণার কত রূপ আছে দেখেন। ইন্টারেস্টকে বলা হচ্ছে আপনাকে আমি মুনাফার শেয়ার দিচ্ছি, আমি ইসলামী শরিয়া মতে ব্যাংক করছি। বাঙালি মুসলমানের অজ্ঞতার সুযোগ নিয়ে কত রকমের প্রতারণা যে হচ্ছে, এটা আরেকটা প্রমাণ। সুদ ছাড়া তো ব্যাংক চলে না। সুদ মানে মুনাফার শেয়ার, তাহলে সুদ বৈধ হবে না কেন? তাহলে রিবা কি জিনিস? আপনার প্রতিবেশী খাইতে পারছে না, তাকে একটা মুরগি ধার দিলেন, 100 চাল ধার দিলেন, তার উপর যদি কালকে 300 দাবি করেন, ওইটাই রিবা হয়। কিন্তু সে ব্যবসার অ্যাডভেঞ্চার করতে গেছে, জাহাজ কিনে, আপনি সেই জাহাজের মধ্যে তারে টাকা দিলেন, সেটা আসলে আপনাকে দিলে, আপনি ইন্টারেস্ট নাম দেন আর মুনাফা নাম দেন, এটা হচ্ছে আপনার ন্যায্য। কাজে কোনটা ন্যায্য কোনটা অন্যায্য এটা ঠিক করতে না পারার কারণে আমরা অর্থনীতির 12টা বাজিয়েছি। যাই হোক, আমি শেষ করে বলি, এখন যে সর্বশেষ প্রস্তাব আসছে নানাবিধ সংস্কারের, অর্থনৈতিক সংস্কারের কোন রকমের কথা নাই। আমরা কোন জায়গায় এসেছি? ওয়ার্ল্ড ব্যাংকের এককালীন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং চিফ ইকোনমিস্ট জোসেফ স্টিগলিটস, যে নোবেল পুরস্কার নামে একটা পুরস্কার আছে, সেটা পুরস্কার পেয়েছেন। তিনি বলছেন যে আগে কলোনিয়াল অথরিটিগুলো আমাদের যা যা করতো, এখন IMF, ওয়ার্ল্ড ব্যাংক এবং মার্কিন যুক্তরাষ্ট্র সেই শর্তগুলি দেয়। ওইগুলি না মানলে সে আপনাকে একটা লোন দেওয়ার দাবি করলে এটাকে 10 ভাগ করে কিস্তিতে করে। আপনি এটা বাস্তবায়ন করেছেন কিনা দেখে। এটা পুরোপুরি পুরনো উপনিবেশিক প্রথার নতুন সংস্করণ মাত্র। এই বিষয়ে আমাদের কিছু বলার আছে? বলতেই পারছি না। আমরা শুধু নেগোশিয়েট করছি, 30% থেকে কমিয়ে যদি 20% নিয়ে আসতে পারি, আহা কি সফল হলাম। আমাদের সেটা আমি এখন আর আলোচনা করছি না। যদি আপনি অর্থনৈতিক রিসোর্সের ক্ষেত্রে সমতার কোন রকমের স্পর্শ দিতে না পারেন, তাহলে আপনি রাজনৈতিক ঐক্য করতে পারবেন না। একটা উদাহরণ দেই, এই যে নির্বাচন হবে বলছে সবাই, একজন প্রার্থী কত টাকা খরচ করতে পারবে, একটি দল কত কোটি টাকা খরচ করতে পারবে, এই বিষয়ে কোনো বিধিনিষেধ ছাড়া, মানে বিধিনিষেধের বাস্তবায়ন ছাড়া আপনি কিছু করতে পারবেন না। যদি আমরা এমন নিয়ম করি, আইয়ুব খানের আমলের পরে যখন ইয়াহিয়া খান নির্বাচন দিলেন, তখন আমার মনে আছে রেডিওতে প্রত্যেক দলের নেতাদের সমান সময় দেওয়া হলো বক্তৃতা দেওয়ার জন্য। তারপরেও লোকে বাইরে অর্থনৈতিকভাবে যারা ধনী তারাই নির্বাচনে জিতে আসে, আপনারা জানেন। তাহলে সাধারণ মানুষের, গরিবের পক্ষে কথা বলার লোক আসবে কোথা থেকে? এইটা হচ্ছে মৌলিক সংস্কার। তা না করে বর্তমানে আমরা যেটা করছি সেটা কি, সংসদে একটু উচ্চকক্ষ লাগবে। এটা হলো প্রেসিডেন্ট পদ্ধতি থেকে আমরা মনে করেছিলাম সংসদীয় পদ্ধতিতে গেলে আমাদের কোনো স্বৈরাচারের উদ্ভব হবে না। কিন্তু DGFI প্রেসিডেন্টের অধীনে না থেকে প্রধানমন্ত্রীর অধীনে থাকলে কি সুবিধা হয় সেটা তো আপনারা দেখেছেন। আসল জায়গাটা আপনি হাত দিতে পারছেন না। আমি আসল জায়গায় হাত দেওয়ার জন্য একটা কথা বলি, শেষ করি। সেটা হলো, উচ্চকক্ষ না থাকায় কি আমাদের দেশে গণতন্ত্রের মৃত্যু হয়েছে? আচ্ছা, যদি মেনেও নেই তাহলে আমাদের উচ্চকক্ষ দরকার, কারণ মার্কিন দেশে উচ্চকক্ষ আছে। মার্কিন দেশ হচ্ছে ফেডারেল, ভারত হচ্ছে প্রায় ফেডারেল, ইংল্যান্ড হচ্ছে ফেডারেল, মানে অনেকগুলো প্রদেশ নিয়ে হয়। যে কারণে পাকিস্তান তৈরি হয়েছিল, ভারতকে ফেডারেল ব্যবস্থা করতে অস্বীকৃতি জানিয়েছিল কংগ্রেস, সেই জন্য তারা পাকিস্তানকে ফেলে দিয়েছে। কিন্তু পাকিস্তানও ছিল একটা ফেডারেল অংশ। এখন বাংলাদেশ ফেডারেল নয়, বাংলাদেশে আমরা লিখেছি ইউনিটারি ইন্ডিপেন্ডেন্ট এন্ড সভরেন রিপাবলিক, এককেন্দ্রিক স্বাধীন এবং সার্বভৌম রাষ্ট্র। কিন্তু এককেন্দ্রিক হলো, এখানে 64টা জেলা তো করেছি আমরা। পাকিস্তান বলে আমরা একটা দেশ শেষ পর্যন্ত 19টি জেলা দেখেছিলাম, এখন 64 জেলা হয়েছে। যদি উচ্চ কেন্দ্রিকে লাগে, বাংলাদেশের সব এলাকার
উন্নয়নকে সমান, বান্দরবনের উন্নয়ন আর ঢাকার উন্নয়নকে সমান, পঞ্চগড়, গাইবান্ধা, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, বাগেরহাট অথবা কুমিল্লাকে সমান? নানা অঞ্চলে নানা রকম ব্যাসকম আছে, কিন্তু রাজনৈতিক প্রতিনিধিত্ব কি করে হয় আপনারা জানেন? যেখানে জনসংখ্যা বেশি সেখানে এমপির সংখ্যা বেশি। ঢাকায় কত এমপি? 20-এর চেয়ে বেশি হবে। কিন্তু বান্দরবনে কয়জন এমপি? একজন। আপনি যেহেতু জনসংখ্যা, আমেরিকাতেও তাই, ক্যালিফোর্নিয়াতে 37 জন, নিউ ইয়র্কে 40 জন ধরেন, কিন্তু কানেক্টিকাটে মাত্র হতো 5 জন, আর একটা জায়গায় মাত্র 2 জন, এতে ডেলাওয়্যারে মাত্র 2 জন, এরকম হয়। কিন্তু সিনেটে সবার থেকে 2 জন করে, 50টি অঙ্গরাজ্য থেকে 2 জন করে 100 জন। বাংলাদেশের ডক্টর আলী রিয়াজ সাহেব কি বুদ্ধিতে জানি না, মার্কিন দেশ থেকে আসার ফলে মাথায় মার্কিন বুদ্ধি এসেছে মনে হয়, বলে 100 জনের জন্য উচ্চ পরিষদ হবে। নিম্ন পরিষদের সদস্যদের 300 হয়, এবং তাতে যদি আরো 100 বাড়াবার প্রস্তাব আসে, নারী সংখ্যা 50 থেকে যদি 100 করা হয়, আমি যে কেন 100 করতেছেন কেন? নারী 150, পুরুষ 150 করেন না কেন? সবাই ভোটে নির্বাচিত হয়ে আসবে। কোনো যুক্তি নাই কিন্তু। মানে আপনি নারীকে এখনো প্যাট্রোনাইজ করতেছেন যে মনোনীত নারীর সংখ্যা 50-এর জায়গায় 100 করবেন। কিন্তু যদি নারী এবং পুরুষ সমানাধিকারী হয়, তাহলে নারী 150, পুরুষ 150, 300 হতো, আপত্তিটা কোথায় ছিল? আচ্ছা, তাও মেনে নিলাম। উচ্চকক্ষে আপনি এখন শতকরা 33 জন, 3 ভাগের 1 ভাগ রাষ্ট্রপতির হাতে মনোনীত করার অধিকার সংরক্ষিত রাখছেন কেন? আর বাকিগুলি করছেন কিভাবে? আপনি ভোট দিবেন না মৌলিক গণতন্ত্রের মতো, আপনি ভোট দিবেন জামাত ইসলামকে, ভোট দিবেন বিএনপি কে, ভোট দিবেন এনসিপি কে, ভোট দেবেন কমিউনিস্ট পার্টিকে। তারা তাদের পিআর মানে পাওয়া ভোট অনুসারে মেম্বারদের নমিনেট করবেন। আপনারা জানেন না ভিসি হওয়ার জন্য কতজনের লাইন দেয়? সচিবের কথাটা নাইবা বললাম, তাই না? আপনারা জানেন সেটা কে কিভাবে কি পদ দখল করে। তো এমপি হওয়ার জন্য তখন আবার ব্যবসা শুরু হবে না? আমাকে উচ্চ পদে করেন, একজন আমাকে বলছে আপনি এগুলো চিৎকার করতেছেন, আপনাকেও করা হবে উচ্চকক্ষ সদস্য। আমি বলছি আমি হতে চাই না, আমি মনোনীত হতে চাই না, আমি নির্বাচিত হয়ে আসতে চাই যদি আমি যেতেই চাই। তাহলে দেশে উচ্চকক্ষ গঠনের তো বহু পথ আছে যদি করতেই চান। সেটা কি? দ্বিকক্ষপৃষ্ঠ বহু দেশ আছে পৃথিবীতে, কেউ কেউ দ্বিকক্ষপৃষ্ঠ আবার ফেরত দিয়েছে, যেমন সুইডেন দ্বিকক্ষপৃষ্ঠ ছিল 1971 সনের পরে ফেরত দিয়ে দিয়েছে যে আমরা আবার এক কক্ষে চলে যাবো। তাতে অনেক ব্যুরোক্রেটিক হয়, আইন পাস করতে সময় লাগে। অনেক দেশ এটা করেছে, সুস্থ কিন্তু রাজতন্ত্র। আমাদের রাজতন্ত্র নয়, আমরা একটা নতুন রাজা বানানোর চেষ্টা করছি, তার নাম প্রেসিডেন্ট। যে প্রেসিডেন্ট সরাসরি নির্বাচিত নন, তিনি 33 জনকে মনোনয়ন দেবেন, আর রাজনৈতিক দল যারা ভোট বেশি পাবে, ধরেন বিএনপি বেশি পাবে, বিএনপি 50 জনকে নমিনেশন দেবে। তাতে কি পরিবর্তনটা হবে? বরঞ্চ আর একটা কেওস লাগবে। তার চেয়ে আমার যে প্রস্তাব, কাঙালের কথা বাসে হলেও ফলে না, অনেক পরে ফলবে, এটা 100 বছর পরে। সেটা কি? প্রত্যেক জেলা থেকে 2 জন করে নেন, 128 জন হবে 64 জেলা থেকে নিলে। গাইবান্ধা থেকেও 2 জন পাবেন, কুড়িগ্রাম থেকেও 2 জন পাবেন, বান্দরবন থেকে পাবেন। হিল ট্রাক্সের যে সমস্যা আমি আজকে আলোচনা করছি না, সেটারও সমাধান হবে। হিল ট্রাক্সের 3টি জেলা থেকে 6 জন আসবে, চট্টগ্রাম থেকে 6 জন আসবে, কক্সবাজার থেকে 6 জন আসবে, ঢাকা থেকে 2 জন আসবে। মানে প্রত্যেক জেলা থেকে 2-2 করে আসলে একটা উচ্চকক্ষ হয়। তাতে আঞ্চলিক বৈষম্য আলোচনা করার জন্য একটা সুযোগ হয়। এটা আমারটা অক্ষরে করে মানবেন না, আপনারা বলেন না 2 জন খুব কম হয়, আচ্ছা ঠিক আছে 3 জন করে দেন, প্রায় 200-র কাছাকাছি চলে যাবে। এইভাবে আপনি কিন্তু করতে পারেন যদি করতে চান, যদি না চান পারেন না। এখন তারা যেটা করছে, এটার বিরুদ্ধে আমার আপত্তি হচ্ছে এখানে। এই এক, অনির্বাচিত রাষ্ট্রপতিকে আপনি ক্ষমতা দিচ্ছেন নমিনেশন দেওয়ার জন্য 3 ভাগের 1 ভাগ। সাংঘাতিক। প্রথমে শুনেছিলাম শতকরা 5 ভাগ। এটা ব্রিটিশ আমলের গভর্নর জেনারেল এবং ভাইসরয় সাহেবের এই এখতিয়ার ছিল। বড় লোক, ওনার নাম ছিল কি, মন্ত্রী পরিষদের নাম বড়লাটের এক্সিকিউটিভ কাউন্সিল, প্রশাসনিক পরিষদ। সেইটাই যখন আবার বিকালবেলা আইনের জন্য বসতো, এটার নাম ছিল লেজিসলেটিভ কাউন্সিল। কোনো ইলেকশন হতো না, কিছু কিছু ইংরেজ ছিল আর কিছু ভারতীয়দের তিনি মনোনয়ন দিতেন। এইটা ছিল মুসলিম লীগের দাবির অংশ। 1909 সনে আমাদের কাছ থেকেও কিছু প্রতিনিধি নেন, আগা খান সাহেবকে এটাই বলেছিলেন। তো সেই মনোনয়ন প্রথাতে ফিরে যাওয়া আমাদের এত প্রয়োজনীয় হলো কেন? অনেকে এই যে ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল করতে হবে, ওইটা করতে হবে, অর্থাৎ জনগণকে তার প্রাপ্য সার্বভৌম অধিকার থেকে বঞ্চিত করার জন্য যত রকমের চক্রান্তের জাল আছে সব পাতা হচ্ছে। অথচ জুলাই অভ্যুত্থানের শহীদেরা প্রাণ দিয়েছিলেন সেই জন্য নয়, এটা ভুলিয়ে দেওয়া হচ্ছে। আমি আপনাদের এটা জানালাম, আপনাদের মাধ্যমে যেহেতু রেকর্ড হচ্ছে, দেশের অন্য মানুষও শুনবে। আমি মনে করি আমাকে আপনারা সমালোচনা করেন যে কিভাবে। আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে, এক কক্ষবিশিষ্ট সংসদের নির্বাচন যদি বৈধভাবে হয় এবং মানুষ যদি তার ভোটাধিকার প্রয়োগ করতে পারে, ভোটাধিকার প্রয়োগের বহু কারণ পথ আছে। আগে পার্টি যে ক্যান্ডিডেট গুলোকে মনোনয়ন দেয় সেগুলো ভোটের মাধ্যমে দিতে হবে,
মার্কিন দেশের ডেমোক্রেটিক পার্টি, রিপাবলিকান পার্টি, তাদের মনোনয়ন প্রথা কিন্তু 3 বার ভোটের মাধ্যমে যারা নির্বাচিত হয় পার্টির ভিতরে, তারাই প্রেসিডেন্ট ক্যান্ডিডেট হতে পারে, তারাই এমপি ক্যান্ডিডেট হতে পারে। এটা করুন, সেটার কথা কেউ বলছে না। পার্টির নেতারা কেন মনোনয়ন দেবে? পার্টির যারা কাউন্সিল মেম্বার তারাই মনোনয়ন দেবে, সেটা করেন। তারপরে অবৈধ অর্থ এবং পেশি শক্তি ব্যবহারকে বন্ধ করেন। বন্ধ করার পথ আছে, যদি বলেন যে কি করে বন্ধ করতে হয় সেটা আমি বলতে পারবো, সেটা বন্ধ করেন। তৃতীয় হচ্ছে, ভোটের দিন একদিনে ভোট দিলে যে মানুষকে হত্যা করা হয়, তাহলে মানুষ ভোট দিতে যাবে কেন? গুলি করা হলে প্রত্যেকেই ব্যাংক থেকে আপনার টাকা আপনি তুলতে পারেন না? আর কিছু জালিয়াতি হয়, কিছু আমরা জানি ইলেকট্রনিক যুগে প্রত্যেক মানুষ তার ভোট একটা সময় দেওয়া হবে, আপনি 10 দিনের মধ্যে ভোট দেবেন, আপনাকে ভিড় করে ভোট দিতে হবে না, আপনি লাইনে দাঁড়িয়ে একটা বুথে 50 জনের বেশি লোক থাকবে না, আপনি করেন, এটা অসম্ভব নয়। তাহলে যদি ভোট দান প্রথাটাকে যদি আপনি যেমন প্রবাসীদের ভোটের কথা হচ্ছে না, ডাকযোগে ভোট দেওয়ার কথা হচ্ছে না, দেশেও ডাকযোগে ভোট হতে পারে, এবং আপনার দলিল যেভাবে সম্পাদন করেন সেভাবেই ভোট হতে পারে। ব্যাংক অ্যাকাউন্টে আপনার টাকা আপনি জমা দেন এবং আপনি তোলেন, অন্য আপনার স্বাক্ষর ছাড়া তুলতে পারে না, আপনার পাসপোর্ট ছাড়া আপনি বিদেশে যেতে পারেন। চুরি করে গেলে তো আমার কিছু করার নাই, ওবায়দুল কাদের কিভাবে গেছে আমি জানি না, কিন্তু আপনারা তো এইভাবে যাবেন না, পালিয়ে যাবেন না। যদি পালিয়ে না গেলে ভোটও না পালিয়ে দিতে পারবেন। আর শতকরা 5 ভাগ ভোট যদি জালিয়াতি হয় কোনো সমস্যা হয় না, মোটামুটি জনগণের প্রতিফলন হবে। এই হচ্ছে আমার বক্তব্য। বর্তমানে যেটা চলছে এটা টিকবে না, এটা হচ্ছে আমার দুঃখ। 1 বছর পার হলো, যদি আপনি আরো 1 বছর দেরিও করেন, কিন্তু আপনার এইটা তো সংস্কারের কথা ছিল না যে 2 দল 2 কক্ষ করতে হবে। এটাকে আপনি কে বলছে? আপনি একটা নির্বাচন ঠিকভাবে করেন, বাকিগুলো সেই পথ অনুসরণ করবে। তো আসল সমস্যা না খুঁজে আপনি রাস্তায় গিয়েছেন সোঁচ খুঁজতে, এটাকে হবে? যাক, জুলাই আন্দোলনের শহীদরা যদি তাদের প্রাণ না দিতেন, হয়তো এই কথাগুলো আপনাদের কষ্ট করে শুনতে হতো না, আমিও ঘরের মধ্যে বসে থাকতে পারতাম। তো আবু মমতাজ সাদউদ্দিন আহমদকে ধন্যবাদ, আমার ছোট ভাইয়ের মতো আমাকে যে আপনাদের সাথে কথা বলার সুযোগ দিয়েছেন, এবং এহসানুল হক সাহেব যে সবিনয় অতি কম সময় বলে আমাকে সময়টা দান করে গেছেন কানে কানে, তা আমি সেইটার সুযোগ নিলাম। আপনাদেরকেও আমি ধন্যবাদ জানাচ্ছি কষ্ট করে শোনার জন্য। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আমরা এতক্ষণ